হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে নীলচের কোড গল্পটির 8 এবং 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। চলুন পর্বটি শুরু করা যাক। শক্র হাতে টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা। চোখে মুখে আতঙ্ক, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল। শরীরটা ভয়ানকভাবে কাঁপছে। নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আটকে উঠল। আতঙ্কের কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা হিংস্র দৃষ্টিতে সামনের দাঁড়ানো মানুষটির দিকে তাকালো। শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ, শক্তপুক্ত গড়ন, পুরো ক্রুজোরার নিচে গভীর দুটো চোখ, গায়ে বাদামি রঙের পাতলা শার্ট, হাত দুটো কোণে পর্যন্ত শুটানো, ডান হাতে ল্যাপটপ। নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল মানুষটির উপর। হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিংয়ের 2 দফা আছাড় লাগালো। শ্যামকায় মানুষটি বিস্ময়ে হতভম্ব। নম্রতা ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলতেই সম্বিত ফিরে এলো মানুষটির। খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গমগমে গলায় কণ্ঠে বলল, পাগল আপনি? কি করলেন এটা? আপনার কোনো ধারণা আছে আমার কত বড় ক্ষতি করলেন আপনি? ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে। নম্রতাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিস্মিত তারা। রঞ্জন আতঙ্কিত কণ্ঠে বলল, নমো, ঠিক আছিস? কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? নাদিম ব্রো ক্রুদ্ধ করে কণ্ঠে বলল, এই শালায় কিছু করছে নাকি তোরে? ক খালি এই হানি পুইতে ফেলমু। কি হয়েছে? নাদিম আর রঞ্জনের উঁচু কণ্ঠে আরও কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো। সামনের দিকে উকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছিল তাদের একজন, এনিথিং রং আরফান? কি হয়েছে রে? রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো। শি ড্যামেজড মাই ল্যাপটপ? মানে? নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ? ভাবতে পারছিস? আমার রিসার্চের পুরো ফাইল ছিল ল্যাপটপে। কি? কিন্তু কেন? এই মেয়ে পাগল নাকি আপনি? আপনার কোনো ধারণা আছে কি করেছেন আপনি? এসব পাগল ছাগলের লঞ্চে উঠতে দেয় কে? নীলা ফুঁসে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। নমো অযথা হাগামা করার মেয়ে নয়। আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন। লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করেছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন। 2 দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যেই হাওমাও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। মুহূর্তেই থেমে গেল হট্টগোল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা ছোঁয়া। নম্রতার 2 হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে উঠছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরি প্রতিধ্বনি হচ্ছে। কি বিষাদময় কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করলো, কি হচ্ছে এসব দোস্ত? কাহিনীটা কি? কাঁদছে কেন এই মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়াক ধাক্কা দিল। ধাক্কাটা সামনে উঠতে না পারিনি। ওনার সাথে শরীরটা একটু লাগাতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাপাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন। হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো, উফ, আমার রিসার্চ রিপোর্ট। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নো, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নার শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল। নম্রতা জরং কণ্ঠে বলল, আমার ডায়েরি। এটুকু বলেই গগন বিরাহী চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল নম্রতা। অন্ত কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পানিতে ফেলে দিয়েছে এই লোক। আরফান অবাক হয়ে বলল, আমি? কখন? আরফানের বন্ধু করা মেজাজ করলো, ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপে কত ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট থাকতে পারে ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও। খেকে উঠে বলল, একটি ডায়েরি মানে কি? আপনার ল্যাপটপ থেকে ওর ডায়েরির দাম
কম দামি নয়। ফিল দ্য ইমোশন। রাগে মাথার ভেতরটা ধপধপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন ধপ করে জ্বলে উঠল তার। অত্যন্ত তার ছেলের কণ্ঠে বলল, আচ্ছা, আপনাদের কাছে নিজেদের বস্তা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের এটুকু বলতেই অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্রী ভাগিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল নম্রতা। হতভম্ব আরফান দুপা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির উপর দিকটার চামড়া উঠে জ্বালাপোড়া করছে। রঞ্জন দুহাতে ঝাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার বস্তাপচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, আমার ভালোবাসা। নীরা দুহাতে মুখ চেপে হতভম্ব চোখে তাকিয়ে আছে। এই প্রথম নম্রতাকে এমন উদ্ভট আচরণ করতে দেখছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয় অসভ্য আচরণ কি করে করতে পারে? বিশ্বাস হয় না নীরার। কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটার। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাজাকুলে নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁজ নিয়ে বলল, নিজের ডিপ্রেসড গার্লফ্রেন্ডকে সামলাই রাখেন মিয়া। লঞ্চ না তো নাট্যশালা। নাটক শুরু করে দিচ্ছে এক একজন আজইরা। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সরি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাগো দেখে নিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটির সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে 3 তলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল। কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা। মাথাটা হাঁটুর উপর নোয়ানো। কান্নার দামকে কিছুক্ষণ পরপরে কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন। তার পাশে চিন্তিত অন্তর। ছোঁয়া নীরা বিছানার উপর বসে আছে। নাদিম বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখে থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশ কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেললো নমু। মানুষ কি ভাবছে? এতটা সিন ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল? এমন গেয় আচরণ মানুষ নমুর সাজে না। আমাদের কতটা লো মেন্টালিটির ক্ষেত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টু শব্দটি পর্যন্ত করলো না কেউ। কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে ধমকে উঠল নাদিম, তো তুই তো জন্মগত ক্ষেত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে। তোর এই মুহূর্তে লঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালিটি বিচার করবি বেয়াদব। নাদিমের কথায় নিজে নিভে গেল ছোঁয়া। বেচারি এত দিক ভেবে বলেনি কথাগুলো। কি থেকে কি হয়ে গেল? বিড়বিড় করে বলল, লোকটা তো আর ইচ্ছে করে ডায়েরি ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নমুজে তার ল্যাপটপটাই ফেলে দিল। নাদিম কপাল কুঁচকে বলল, তো যেভাবেই ফেলেছে তো। আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে, অত ধরতে আছে? ওই শালাদের উচিত নমুর পা ধরে মাফ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মানহানির সাথে ডায়েরিহানির মামলা। এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সবসময় এমন। বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষায় নাম্বার কম পেলে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিলই, শালা স্যার যদি নাম্বার না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না, তখন সবার মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে। 5 জনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তা নিয়ে চলো তুমুল আলোচনা। আধা ঘন্টা 1 ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পায়ে থাকা সাদা
পায়েলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটাকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বুঝল। দীর্ঘ সময়ের কান্নার মাথার ধপধপ করছে তার। চোখ দুটো ভয়ানক জ্বলছে, সেই সাথে জ্বলছে অবুঝ অভাগা মন। তখন এপ্রিল মাস চলছিল। বাংলায় বসন্ত ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। 16 বসন্ত পেরিয়ে 17তে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে নম্রতার জীবন। নম্রতাদের প্রমাণার্পণের তখন প্রায় 1.5 বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুজনেই জানে ভালোবাসাহীন শব্দগুলোতে নীরব গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওপাশের মানুষটি খামিপুরে পাঠালো উথাল পাতাল প্রেম বার্তা। নম্রতার এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়েই মা বাবাকে ছাইপাশ বুঝিয়ে চলে এসেছিল শাহবাগ। ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা খুলেই চমকে উঠেছিল নম্রতা। লজ্জায় লাল হয়েছিল, আবেগে কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটাই সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে ওঠে নম্রতা। পাগল করা অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে নম্রতা জানে না, কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না। চিঠির শব্দবাণে আহত হয়ে ঘুম কাতর নম্রতার রাতের ঘুম হারাম হয়। সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়, আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করলো। মুহূর্তেই মুখস্থ হয়ে যাওয়ার লেখাগুলো চোখের পাটাতনে স্পষ্ট। প্রিয়, চলো একবার প্রেম করি। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো। আমার বুকে চলা নিত্য দিনকার টানাপূরণ জানা ঝড়গুলো একবারের জন্য হলেও থেমে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে একটি বার আমি ডুবে যাই। লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ভিন্ন হই। তোমাকে দেওয়ার আগতিতে চোখে ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই। প্রেমময় ব্যথায় কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সেই চিঠিতেই প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি। চিঠির সাথে টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর একটা পায়েল, সেই সাথে ছলে কয়েকটি চ্যাপ্টা হয়ে থাকা বেলি ফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলি ফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছে পুরো ঘর জুড়ে। যখন ওই পায়েল রিনঝিন শব্দ উঠেছে, তখনই মনে হয়েছে সেই মানুষটি হাসছে। নম্রতার পাগলামতে ঝংকার দিয়ে হেসে উঠেছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালে গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেটের বিশাল তালা ঝোলে দেখতে মনে পড়ল আজ শুক্রবার, শনিবারও বন্ধ থাকবে গ্রন্থাগার। হঠাৎ চঞ্চল অস্থির নম্রতার পরের দিন পড়াশোনার কিছু হলো না। ইংরেজি দ্বিতীয় পরীক্ষা সে কোনো রকম না পড়ে সমত করলো। দিন রাত সে করেই মন মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠেই গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগার খুলতেই নীরা রঙা খামে নিজের পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা। ধুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে সেই লজ্জা তার। কে জানে পায়েল ছবি দেখে কি ভাববে সে। ছবিটা পাঠানো কি ঠিক হলো? এমন সব দ্বিধামাখা প্রশ্ন নিয়েই কেটে গেল প্রায় 1 সপ্তাহ। অস্থিরতা আর অনিশ্চয়তার থেকেই একের পর এক পরীক্ষা সমাধান করলো নম্রতা। পুরোপুরি 1 সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটা এলো। টকটকে নীল রঙা দুটো কাগজ ভরে শুধু একটাই লাইন, তোমার পায়ের তীরটা নেশাতুর, ভাবনাতীত সুন্দর। সে এক লাইন দিয়েই ভর্তি চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা হয় লজ্জায় রক্তিম। তারপর চিঠির উল্টো পাশে লেখা এই লাইনটা,
আমি মারাত্মক প্রেমে আহত। শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটা কি অসভ্য কথা লিখেছিল সেদিন। প্রতিটি শব্দকে লজ্জায় সাগরে জিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মকভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিউরে উঠে, ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে উঠছে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা? সকাল 7টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে পড়ে আছে নম্রতার ঘুম ভাঙলো সবার পর। বন্ধুরা তখন ব্যাগ বাঁধে কাঁধে বারান্দার দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসলো। নীরা নিজের আর নম্রতাদের ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রেখে কপাল কুঁচকে জিজ্ঞাসার মতো ভঙ্গিতে বলল, জ্বর তো কমে মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে জ্বর এসেছিল? নীরা অবাক আবার একবার প্রশ্ন করতেই মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে, চোখ মুখে পানি ছিটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতে একটা পেট মোটা ডায়েরি দাঁড়িয়ে হলো হাতে। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতে নাদিম দাঁত কেলে বলল, এই ডায়েরিতে মোট পত্র 30টা চিঠি আছে দোস্ত। কাল রাতে জায়গা এই চিঠিগুলো লিখছি আমরা। তখনই মন খারাপ হবে, বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি তোর পত্রপ্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালোই লিখি? কথাটা বলে থামলো। শোন, আমার চিঠিগুলোতে দু একটা বানান ভুল হইতে পারে। নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকাতেই ঠোঁট উল্টে বলল, আচ্ছা যা, 7-8টা ভুল হইতে পারে, ব্যাপারটা ইগনোর করিস। চিঠির লেখাটাই ফ্যাক্ট, কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসলো। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অন্তু। কৌতূহল করে বলল, তোর ফিসফিসানি কথা পুরো লঞ্চের মানুষই শুনছে ভাই, মান সম্মান আর রাখলি না। ডাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল, আস্তাগফিরুল্লাহ। নাদিম গুজগুজ করে বলল, ধুরবা, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি। ইউ শ্যাড প্রটেস্ট, বুঝলে? এই স্যারেরা কোনো কাজের না, অকামের ঢেকি সব। নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ালো সবাই। ব্যাগ কাঁধে নিয়ে লঞ্চ থেকে নামার উদ্যোগ করলো। নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তর কাঁধ ঝাঁপিয়ে বলল, আজ এত মাঞ্জা মারছো মামা, কাহিনীটা কী? তা কোন সুন্দরীকে গায়েল করতে চায় তোমার মন? হ্যাঁ হ্যাঁ অন্ত চমৎকার এক হাসি দিয়ে বলল, তরে বোনে রে, হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে, পরের বছরেই মামা ডাকার সুযোগ সুবিধা ফ্রি। নাদিম অন্তকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ শালা, হারামখোর। অন্ত হু হু করে হেসে উঠল। শালা ডাকছো কেন শালা? দুলাভাই ডাক। শালা তো ডাকবো আমি, শালা ও শালা মশাই। অন্তর কথায় অন্তকে ধাওয়া করলো নাদিম। তীরে মাঝে ছুটতে বলল, তোরে তো আজ খেয়েছি। অন্ত নাদিমের কথায় হেসে উঠল। বাকিরা ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণীর দিকে বিষয় তাকিয়ে রইল। অনেকেই ছোঁয়া। নীরা কিছুটা এগিয়ে যেতেই পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরলো। নম্রতার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। কিরে, ক্ষুধা টুধা পেয়েছে তোর? নম্রতা স্নান হেসে মাথা নাড়ল। নাদিমের দেওয়া ডায়েরিটির দিকে দৃষ্টি রেখে বুক ভরে শ্বাস নিল। ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমে কিছু বলল না। সামনে ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্য বিশ্বাস করিস নমো? করি। তাহলে সবটা ভাগ্যের উপর ছেড়ে দে। সব কিছুর পেছনে তো কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডায়েরিটা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সব কিছুর পেছনেও নিশ্চয় কারণ আছে। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছু চাইছেন। লাইফে মুভ অন কর। অতীত খামচি ধরে পড়ে থাকলে তো চলে না, অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে, মানিয়ে নিতে পারবি নাকি পারবি না।
নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সেই নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণ ডাকে ভাবনা কাটল রঞ্জনের। তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তেই দৃঢ়কণ্ঠে বলল তারা, নম্রতা, জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত। অনুভূতির মামলায় যুক্তি বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। আমি পারছি না সরে আসতে, আর না পারতে চাইছি, আর না এই বিষয়ে কোনোরূপ ডিসকাশন শুনতে চাইছি। 4টা বছর ধরে এইসব কথা শুনে আসছি আমি। আর কত? একদমই কথাগুলো বলে নিজেই দ্রুত পা চালাতে লাগলো নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল, বলল, আচ্ছা বেশ, আলোচনা সমালোচনা দরকার নেই। তুই যেমন আছিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা গান শুনবি? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভোলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানলো। রঞ্জনের গান শুনে সেখান থেকে গিটার সুর তুলল নাদিম। উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো, আহা আহা। অন্ত মসৃণ ছিটি বাজিয়ে সুন্দর হাসলো। নম্রতা হেসে ফেলে রঞ্জনের ধাম কিল বসালো। হাসি ফুটলো নীরা আর ছোঁয়ার ঠোঁটেও। রঞ্জনের গান থামলো না। রেস্তোরাঁর কোনায় একটা টেবিল ঘিরে বসে একের পর এক গান চলতে লাগলো আড্ডায়। নাদিম গিটার আর অন্তর টেবিল বাজিয়েই আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরব নম্রতার ছোঁয়া। রেস্তোরাঁ থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখলো সোনালি সকালে ফুটে ওঠা একদল উৎসব তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম, পরোটা আর দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারপাশে ঘুরে ফিরে দেখলো ওরা। কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল, সমস্বরে গান গাইল। সারাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটি প্রাণ। 10টায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাদের উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে। সেই সাথে এলো কান্না। এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইলো। চিঠির ওপাশের মানুষটির কপাল চেপে বলাতে ইচ্ছে করলো, কেন করলে তুমি এমন? সত্যি হারালে নাকি ধোঁকা দিলে? আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছুতে পারলে তুমি? একটু কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলেও নম্রতা তাকে খুঁজতে চায়, অপেক্ষা করতে চায়। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না, কিছুতেই না। তাছাড়া এই বেয়াদব লোকটিকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত কয়েকটা চর লাগাবে, ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি। এত বড় সাহস! কুতুবদিয়া পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকে রাতটা কাটিয়ে সকালে লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে। অন্ধকার আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারপাশে উলটপালট হাওয়া। সেই হাওয়ায় উড়ে চলেছে নীরার অস্থির চুল। ওনা বারান্দার থামে ঠেস দিয়ে খামেতে ফোনালাপ সারছে সে। চোখে মুখে চাপা উৎকণ্ঠা, হরিণীর মতো টানাটানি চোখে অল্প বিস্তর দ্বিধা। খানিক দূরে বসে থেকে এসবই খুঁটিয়ে দেখছিল অন্ত। আড্ডায় মশগুল রঞ্জন নাদিম এক পর্যায়ে থেমে গেল। অন্তর্দৃষ্টি অনুসরণ করে সামনে নীরার দিকে তাকালো। দুজনে দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে উঠল, একবার ঢাকায় ফিরা তগো দুইডারে কাজ অফিসে ঢুকাইয়া তালা মাইরা দিমু, খুলতাম না। তগো এসব পারু দেবদাসের কাহিনী আর ভাল লাগে না। অন্ত কপাল কুঁচকে দৃঢ় কণ্ঠে বলল, কেরা দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবে?
এত বাজে দিন আসে নাই রে আমার। হ্যাঁ, ওইটা তো তোর চোখ দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামুক দৃষ্টিতে তাকাতেই তোর বিবেকে বাজে না? অন্ত নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতে প্রেমে পড়ে গেলাম, আর সেও আমাকে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ের যন্ত্রণাতেই মরে যাব একদিন, দেখিস। রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বললেই পারিস। আর কত বোঝাবো? 3টা বছর ধরে তো বোঝাচ্ছিলি। আমি কি দেখতে খুব খারাপ? আমার মধ্যে পছন্দ করার মতো কিচ্ছু নাই? একটা ঘন না? কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল নমন্তর। চোখ দুটো হয়তো একটু টলমলো করে উঠল। রঞ্জন অন্তর কাঁধ ঝাঁকিয়ে বলল, কি বলে সেগুলো? তুই আর খারাপ দেখতে? মায়েরা তাহলে কি দেখা পটে চায় বলতো মামা? ফালতু চিন্তা বাদ দে, নীরা বুঝবে, সময় দেখ পরে। নাদি মশাই চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, এই জন্যই ভালো লাগে না। নীরুর জায়গায় অন্য কেউ হইলে থাপড়া মাইরা ঠিক করে ফেলতাম, কিন্তু নীরু তো আমার ওই দোস্ত। কাকে কি বলবো বলতো? যন্ত্রণার এক শেষ। শালা, তুই প্রেমে পড়ার জন্য আর কোনো মেয়ে পাইলি না? অন্ত ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল, পেয়েছিলাম তো, তোর বুনিকে দিলি না তো ছেকা। নাদিম ওর দিকে তেড়ে এসে বলল, তোর লাগা হুদাই সিম্পাতি আসে। তোরে তো মাইরা ফেলানো উচিত। তোর বোনের জন্য জান কুরবান শালামশাই। রঞ্জন এবার হুহা করে হেসে উঠল। নাদিমের মুখ তখন রাগে আগুন। প্রিয় বন্ধুরা, এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আবার নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।